দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর 57 রেডিয়াস আর্ট সেন্টারের বেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। আলিয়াস ফরসেসের গ্যালারি জুমে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ হাশেমের প্রথম একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্য অদৃশ্য। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। তুই ছোট ছিলি, কিভাবে নিস ব্যাপারটা? তার মানে তোমরা তো এতদিন ফ্রান্সে ভালোই ছিলে, সুখী সংসার, আদর, মায়া, ভালোবাসা, স্নেহ সবই ছিল তোমাদের কাছে। শুধুমাত্র এখন বাবা মারা গেছে তাই দাদু তোমরা বাবা মারা যাওয়াতে এতদিন পরে সে বল বল ভাই, তোর মনে যা আসে বল। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী লাবণী আক্তার। শুভ সকাল লাবণী। শুভ সকাল। কেমন আছো? খুব ভালো আছি। আর তোমাকে সাথে পেলে মনে হয় আমার সেই দিনটা আরো ভালো যায়। এটা আমার জন্য খুব আনন্দের যে আমাকে নিয়ে আসলে কারোর এই ধরনের অনুভূতি হয়। না, তুমি ভীষণ মিষ্টি দেখতে এবং খুব সুন্দর করে কথা বলো, মানে শিল্পীদের মন ভরে যাওয়ার মতো। আমার খুব ভালো লাগছে অনেকদিন পর তোমাকে পেলাম। সাধারণত দেখা যাচ্ছে গানটাই বেশি শোনা হয়ে থাকে, কিন্তু আজকে একটু গল্প করবার আমরা সুযোগটা পাবো। কেমন যাচ্ছে সময়টা, সবকিছু মিলে কিভাবে আসলে ব্যস্ত সময়টা পার করছো একটু বলো। আমার কাছে ভালো লাগছে, ব্যস্ততা বেশ ভালোই যাচ্ছে। বেশ কিছু যেমন শীতের ছোঁয়া, শীতের আগমন, তো এই বিষয়টা আমি সবসময় একটু আনন্দে থাকি, কারণ শীত আমার খুব পছন্দ। আমারও একদম। তো মানে ওই দিক থেকে আমি একটু উৎফুল্ল, খুব মানে উৎফুল্ল মেজাজের আছি। তো সেদিক থেকে কাজগুলো খুব বেশি করছি, স্টেজ শো নিয়ে খুব ব্যস্ততা। তা আমার কাছে মনে হয় যে একটা শিল্পীর ব্যস্ততাই হচ্ছে তার সুখ। মানে মানে আমি বলবো যে সিঙ্গিং রিলেটেড যে ব্যস্ততা কাজগুলো রয়েছে, তো এই জিনিসগুলো নিয়ে থাকলে মনে হয় শিল্পী ভালো থাকে। হ্যাঁ, এবং এই কারণের জন্যই মনে হয় শীতের সময় ভালো থাকার পরিমাণটা একটু বেড়ে যায়, কারণ শীতের সময় তোমাদের প্রচুর শোজ থাকে। শোজ কি মধ্যে শুরু হয়েছে না কথাবার্তা চলছে? না, কথাবার্তা বলতে এখনকার সময় তো আমি মনে হয় এই মাসটা আমি পুরোটাই ব্যস্ত থাকবো একদম। সামনের মানে আজ এই মাস থেকে সামনের মাসের ব্যস্ততা শুরু, মানে স্কেজুয়াল সব লক হয়ে গেছে তো এর মধ্যে আসলে মৌলিক গানের কাজ কি করলে? ব্যস্ততা আমি আসলে পুরো সময়টা জুড়ে ব্যস্ত ছিলাম, কারণ এখন তো শো নিয়ে ব্যস্ত। তো মৌলিক গানের কিছুদিন আগ পর্যন্ত বেশ কিছু মৌলিক গান করেছি, যেমন প্রায় 20-25টার মতন হবে। মানে তা না, এগুলো সব মানে একদিনে 3-4টা করে রেকর্ডিং হয়েছে। এর মধ্যে বেশ প্রেসার গেছে তোমার মধ্যে। খুব প্রেসার, মানে খুব প্রেসার না, আসলে আমার কাছে ভালো লাগে নতুন কিছু চ্যালেঞ্জিং কাজ করতে, আমার কাছে ভালো লাগে। তো মৌলিক বেশ কিছু গান করেছি, নট অনলি ফোক, এর মধ্যে আধুনিকও আছে। আচ্ছা, আমরা তোমাকে আধুনিক গানটাও গাইতে শুনি, আবার লোকগানটাও গাইতে শুনি। তোমার পছন্দের জায়গা কোনটা, আধুনিক নাকি লোক? পছন্দের জায়গা বলতে আসলে আমার কাছে কিছু না, কারণ সুর যেটা শুনে কানে শান্তি লাগে সেটা হতে পারে ফোক, হতে পারে আধুনিক, সেটা হতে পারে নজরুল গীতি অথবা হিন্দি গজল। মানে আমার সুর যেটা কানে শুনে শান্তি লাগে সেটাই আমার আসলে মানে ওই জায়গাটাই আমাকে আসলে টানে।
তো যেহেতু আমার শেকড় ফোক গান, তো আমি এজন্য ফোক গানটাকে কখনোই ছাড়িনি, তার পাশাপাশি আধুনিক গানটাও করেছি। যখন স্টেজ শো করো তখন কোন ধরনের গানের রিকোয়েস্টটা বেশি আসে? স্টেজ শোতে সাধারণত দর্শকের অনুরোধগুলো একটু মানে মেজাজি টাইপের গানগুলোই হয়, একটু উৎফুল্ল, একটু সবাই মজা করতে চায়। যেমন আমাদের স্পেশাল ডে গুলোতে তো আমরা একটু মজা করার জন্যই বেসিক্যালি মানে এন্টারটেইনমেন্ট যেন থাকে, সবাই যেন বিনোদনটা পায় একটু। আর মজার বিষয় হচ্ছে যখন একটা শিল্পী স্টেজে উঠে, তো তার নিজের গানই যখন রিকোয়েস্ট করে, অনুরোধ করে, ইভেন এরকম আউলা ঝাউলা আউলা ঝাউলা স্লোগান হয়ে যায়, তখন কিন্তু শিল্পীর ওইটাই আসলে বড় একটা পাওয়া। তো আমি যখন স্টেজে উঠি তখন এইরকম একটা স্লোগান চলে আসে, তো আমার মন ভরে যায় আসলে। এখন পর্যন্ত কোনো স্টেজ শোতে ম্যাক্সিমাম কতক্ষণ গান গেছো? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা? হ্যাঁ, এটা তো অনেক সময়। সেটা কোথায় ছিল? 2.5 ঘন্টা সেটা ছিল গাজীপুরে একটা প্রোগ্রাম, পিকনিক প্রোগ্রামে। তো আরেকটা শিল্পী ছিল, আমাদের তো নরমালি একটা শিল্পী 40 মিনিট 1 ঘন্টা এরকম গায়, টাইম স্লটিং থাকে। ওনাদের যে শিল্পী সে হচ্ছে গিয়ে মানে সামহাও উনি অসুস্থ অথবা কিছু একটার কারণে মিসিং হয়েছিল। সো তখন আমাকে ওটা আবার আমার বাবার মানে ফ্রেন্ডস ছিলেন, তাদের একটা প্রোগ্রাম, মানে পরিচিতদেরই প্রোগ্রাম। তো সবাই এসে বলতেছে যে মামুনি কি করা যায়। তো ওই সময়টাতে আসলে আমি তো যখন আমার গান শুরু হয় তখন আমি থামিই না, যেমন আমি সারাক্ষণ গান গাইতে পারবো। তো আমি ওই দিন প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতন গেয়েছি স্টেজে। তোমার কোনো আদর্শের জায়গা আছে কি? মানে আদর্শের জায়গা বলতে প্রত্যেক আর্টিস্টেরই তো একটা আদর্শকে ধারণ করে, কিংবা কোন একজন মানুষ থাকে যাকে দেখে অনুপ্রাণিত হয় প্রতিদিন প্রতি মুহূর্ত, তেমন কোনো আদর্শ তোমার কি আছে? অবশ্যই আছে। যেমন আমি খুব ওপার বাংলার লতা জিকে খুব ফলো করি, লতা মঙ্গেশকর জি, ওনাকে খুব ফলো করি ছোটবেলা থেকেই। ওনার যে মানে ভারতী বাংলা যে গানগুলো, যেমন যারে উড়ে যারে পাখি ভীষণ পছন্দের, আশা শ্রাবণ খুব পছন্দের। তো ওনাকে আমি ছোটবেলা থেকেই ফলো করি। আবার আধুনিক গানের মধ্যে কিছু কিছু কণ্ঠের কিছু কিছু সুর কাজ, এগুলো আমি ওনাকে ইন্সপায়ার হয়ে করি আসলে। তারপরে আরেকজন আছে শ্রেয়া ঘোষাল। আমি তো ইভেন দা আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে, ইনস্টাগ্রামে সবাই অনেকেই আমাকে বাংলার শ্রেয়া ঘোষাল বলে। আমি ওনাকে প্রচুর ফলো করি, এই জন্য হয়তো বলে থাকে। আসলেই হয়তো সেই মাধুর্যটা তোমার কণ্ঠে আছে। সময় পাও কিনা প্রতিদিন রেওয়াজ করবার, গানের চর্চা করবার? যদিও তুমি বলছিলে যে সবসময় আসলে গান গাইতে থাকো, কিন্তু তারপরও হারমোনিয়ামটা নিয়ে রেওয়াজ করা, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এটা অবশ্য করা হয় না। আমার কাছে, আমার বাবার কাছ থেকে তো আমি গান শিখেছি। তো আমার বাবা আমাকে সবসময় বলতো যে তুমি গাইছো, এটাই তোমার প্র্যাকটিস। তো আমি যেমন আমি রান্নাঘরে রান্না করছি, আমি পাশে দিয়ে তানপুরাটা ছেড়ে আচ্ছা আমি রেওয়াজ করছি। যেমন 1 ঘন্টা তো মানে রান্না করতে তো সব এরকম টাইমই লাগে, তো ওই টাইমটাতে আমি রেওয়াজ করছি। আবার আমি প্রচুর গান শুনি, যখন যে গানটাই হোক না কেন ওই গানটা শুনি, সাথে সাথে গাইবারও চেষ্টা করি। তো যার কারণে আমার রেওয়াজটা হয়ে যায়। তো সেদিনকে একটা লাইভ প্রোগ্রামে আমাদের সোহাগ ভাই, বাসি সোহাগ ভাই আমাকে জিজ্ঞেস করছে যে আপু আপনার একটা গান তুলতে কতক্ষণ টাইম লাগে। কারণ মানে উনি আমাকে খুব কঠিন একটা গান দিয়েছিল। তো ওই গানটা যখন দিছে তার পরের টাইমেই, মানে তার পরের 2 মিনিট পরে আমি তাকে শোনাইছি। তো শোনানোর পরে উনি আমাকে ওই কথাটা বলছে লাইভে যে আপু আপনার একটা গান তুলতে কতক্ষণ টাইম লাগে। আমি বলছি ভাই 10 মিনিট। আচ্ছা। তো বলে 10 মিনিট যে আপনি ওই গান তুলে ফেলবেন? আমি বলছি আমি তো অনেক গান শুনি, যেমন আপনি কোনো গান আমাকে দিলেন, এই গানটা এমন হয়েছে যে যেহেতু গান আমি শুনি, আমি এটা অনেক আগে শুনে তুলেও রাখছি। আচ্ছা, এরকম। তো দেখা যায় মানে এইরকম যে আপনি আমাকে দিছেন, আমি ওটা 10 মিনিটের মধ্যে তুলে আমি আপনাকে দিয়ে দিতে পারি। মানে গান গাওয়ার ক্ষেত্রে সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গান শোনার যে চর্চা, সেটা থাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাদের বাঙালি মিউজিক তো আছে, বাংলা মিউজিক তো আছে, তো ওপার বাংলার ইন্ডিয়ান সুফি কিছু গজল টাইপের কিছু গান আছে যেগুলো শুনলে আসলে একটা শিল্পীর মানে অভিজ্ঞতা, গায়কের ধরন সবকিছুই মনে হয় অনেক ইমপ্রুভ হয়, আমার কাছে সমৃদ্ধ হয়, অনেক মানে পলিশড হয় আসলে।
এই যে বিভিন্ন ধরনের গানের কথা আমরা বলছি, এর মধ্যে প্লেব্যাকের যে গানগুলো রয়েছে বা চলচ্চিত্রের যে গানগুলো রয়েছে, যেহেতু চলচ্চিত্র সবচেয়ে বড় মাধ্যম, সুতরাং সেখানে গান গাওয়া প্রত্যেকটা শিল্পীরই স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নটা পূরণ হলে অনেক আনন্দ লাগে। এবং আমি জানি যে এর মধ্যে তুমি বেশ কিছু প্লেব্যাকের কাজ করেছো, সেটা কি একটু চ্যালেঞ্জিং লাগে কিনা তোমার কাছে, নাকি সেটাও ঝটপট তুলে ফেলতে পারো? আমার একটা বিষয়, আমি যেহেতু ঝটপট তুলে ফেলতে পারি, যার কারণে সবাই আমাকে খুব পছন্দ করে। যাদের এই পর্যন্ত যাদের কাজ আমি হয়েছে, তো সকলেই এই জিনিসটা আমাকে খুব প্রশংসা করে। যেমন আমার আই কন্ট্যাক্টটা কোনো কিছু বলার আগে আমি দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটা এরকম হইতে পারে, আর কোনো কিছু বারবার আমাকে বুঝাতে হয় না। তো এই দিক থেকে মানে একটু তো হেজিটেশন থাকে, যেমন লাইফে কোনো কিছু প্রথমবার করতে গেলে যেরকম একটা ফিল হয়, তো সেম ফিল আমারও হয়েছিল। শিল্পীরা অনেক সেন্সিটিভ হয়, তো যখন দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবনের একটা টানাপোড়েন থাকে, তখন তাকে স্টেজ শো করে যেতে হয়, কোনো লাইভ শো থাকলে সেটা করে যেতে হয়, হাতে নেওয়া কোনো অনুষ্ঠান থাকলে সেটাও করতে হয় এবং সেটা হাসি মুখে করতে হয়। সে কাজটা করাটা কি কঠিন বলে মনে হয়? সামটাইম একটু একটু কঠিন হয়ে দাঁড়ায়, বাট মানিয়ে নিতে হয়। তো কিছু সময় এমন থাকে যে আমি স্টেজে গান গাইছি অথবা আমি কোনো লাইভ শোতে গান গাইছি, এমন কিছু মনে পড়ে গেল অথবা কারো কথা এমন কিছু হুটহাট করে মনে পড়ে গেল, নিজেকে সামলানোটা অনেক কঠিন হয়ে যায়। এমনও হয়েছে কোন একটা প্ল্যাটফর্মে আমি গান গেতে গেতে হুট করে এমন একটা কিছু মনে পড়েছে, আমি অঝরে কান্না করতেছি। আচ্ছা, শোর ভেতরে? হ্যাঁ, গানের মাঝখানেই আমি অঝরে কান্না করতেছি। ইভেন এই গানটা কান্নারও গান না, হ্যাঁ মানে ওটা কোনো মানে কষ্টেরও গান না, খুব সুন্দর একটা রোমান্টিক গান। ও রোমান্টিক গানের মধ্যে আমি প্রচুর কান্না করতেছি। তো শেষে যে প্রোডিউসার আমাকে জিজ্ঞেস করছে, তুমি এই গানের মধ্যে এত কান্না করছো কেন? আমি বললাম এই গানটা আমার বড় আপুর ভীষণ প্রিয়। তো রিসেন্ট মানে তখন 2 মাস হয় আমার বড় আপু মারা গেছে। তো ওই টাইমটাতে মানে আমার এমন একটা ফিল হয়েছে যেমন আমার বড় আপু আমার পাশে বসে আমার গান শুনছে। তো রোমান্টিক গানের মধ্যে আমি কান্না করে দিয়েছি। এই জিনিসগুলো আসলে যখন নিজের মধ্যে আসলে ফিল হয় তখন বোঝা যায় আসলে অনেক কঠিন আসলে। মানে তারপরেও নিজেকে সামলে, আর আমি কিছু কিছু সময় মানে মাইক্রোফোন ধরলে আমার আর কোনো কিছু আশেপাশে মাথা থাকে না, আমি একদম গানের মধ্যে ঢুকে যাই। আমার কাছে মনে হয় ওইটাই আমার জগৎ। এখন পর্যন্ত যতগুলো মৌলিক গানের কাজ করা হচ্ছে লাবণী, তার মধ্যে শিল্পীদের স্যাটিসফ্যাকশন আসে না, কখনোই আসে না, এটা আমি বুঝি। কিন্তু তারপরে থাকে না যে কোনো গানের জন্য মায়াটা একটু বেশি কাজ করে, মনে হয়েছে যে হ্যাঁ কিছু একটা করতে পেরেছি, এটা হয়তো শ্রোতা দর্শক ভালোভাবে গ্রহণ করলে সেটাও করতে পারে, না করলে নাও করতে পারে, কিন্তু সেটার উপর স্যাটিসফ্যাকশনটা ডিপেন্ড করে না। এরকম কোনো গানের কাজের কথা কি বলতে চাও? হ্যাঁ, যেমন রিসেন্ট একটা গান আমার আসছে, সিলেটের একজন লিখেছেন দেলোয়ার শাহনেওয়াজ ভাইয়া, এবং উনিই সুর করেছেন। তো এই গানটা আসলে মানে যখন আমি গেয়েছি মানে পুরো সময়টা জুড়ে, রেকর্ডিং থেকে শুটিং হতে শুরু করে পুরো সময়টা জুড়ে খুব স্যাটিসফ্যাকশন ছিল, বিকজ গানটা আমার খুব পছন্দ। আর এই সময়ে মানে এইরকম গানগুলো খুব কমই হচ্ছে আসলে। তো যার কারণে কোনো না কোনো সময় এমনও আছে অনেক শিল্পীর অনেক অনেক গান তারা মরে যাবার পরে ওই গানটা আসলে অনেক বেশি ভাইরাল, অনেকে ওটা নিয়ে অনেক নাড়াচাড়া হচ্ছে। এরকম ভাইরাল না বলে আমার বলা যেতে পারে যে এটা জনপ্রিয়। হ্যাঁ। তো এখনকার শব্দ ভাইরাল, তো ওইটাই। তা আমি চাই আমার গানগুলো থাকুক, কোনো না কোনো সময়ে যদি কারো ভালো লাগে একটু নাড়াচাড়া হবে। নিজের ইউটিউব চ্যানেলের জন্য কি কাজ করছো? হ্যাঁ, মৌলিক গান যেগুলো করেছি তার মধ্যে অধিকাংশ অন্যান্য চ্যানেলের, কিছু কিছু আমার চ্যানেলের জন্য আমি রেখেছি। আচ্ছা, মানে এটা তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার যদি নিজের ইউটিউব চ্যানেলের কথা বলা যায়। তো সেই জায়গা থেকে উঠে আসা, মানে অর্থটা উঠে আসা, এটা কি হয় তোমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে? মাঝে মাঝে হয়, বাট আমি আসলে যেহেতু শিল্পী মানুষ, ওই জিনিসটা আমি আসলে মাথায় রাখি না। আমার শ্রোতাদের জন্য আমি আমার পুরোটাই দিতে চাই আসলে। তো আসবে, এটা একটা কাইন্ড অফ বিজনেসের বিষয়। তো ওইটা যে আসবে এটা আসলে মাথায় না রেখেই কাজ করা। আসলে তো ভালো, মানে মন ভরে যায়, না আসলে তো ওটা এক্সট্রা আর কি, এক্সট্রা। হ্যাঁ, তো দর্শক কিছু একটা পেতে চলেছে,
ভালো কিছু পাক আমার দ্বারা, অথবা তাদের আমার আমার গানগুলো যারা কিছু স্পেসিফিক, আমার কিছু ভক্ত আছে যারা শুধু আমার গানগুলো অথবা আমার টাইপের গানগুলো শোনে, অন্যান্য শিল্পী যারা আমার মতন গান করে তাদের গান শুনে, তো আমার কাছে মনে হয় তাদের জন্য কিছু আমি করতে পারছি। শান্তি থাকুক, আর সেই শান্তি নিয়ে গানের কাজটা সুন্দরভাবে করে যাও, সেটাই আমরা প্রত্যাশা করি। আসলে গানের মানুষের জীবনের একটাই উদ্দেশ্য থাকে যে শেষ দিন পর্যন্ত আসলে তারা গান করে যেতে চায়। তেমন চাই তুমি থেকো, সবসময় হাসি খুশি থেকো, প্রাণবন্ত থেকো। আর আজকে আমাদের আয়োজনে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এনটিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।